ধ্রুপদ, এই ধ্রুপদ নিয়ে আমাদের এই অনুষ্ঠান। স্বামী বিবেকানন্দ বলছেন যে সঙ্গীত সম্বন্ধে বলতে গিয়ে বলছেন যে এই একমাত্র সঙ্গীত যাতে কিনা খুব সহজে মনকে একাগ্র করা যায়। সব থেকে সহজ উপায় যদি সে বোঝে তাহলে পরে সহজেই মনকে একাগ্র করা যায়। মনকে একাগ্র করার সহজ উপায় হলো এই সঙ্গীত। সঙ্গীতের মধ্যে আবার দুটো জিনিস, একটি হলো ব্যাকরণ, আরেকটি হলো ভাব। স্বামীজি বলছেন ভাব আমাদের এই ভারতীয় সঙ্গীতের মধ্যে ভাব হলো কীর্তনে, কীর্তনে হলো ভাব প্রধান, সেখানে হলো ভাবের একদম জমজমাট। আর সঙ্গীতের ব্যাকরণ হলো এই ধ্রুপদ। অতি প্রাচীন কাল থেকেই ধ্রুপদ চলে আসছে, ধ্রুপদ, ধ্রুবপদ, ধ্রুপদ। আর সেই সামগান, বৈদিক যুগে ছিল সামগান, সামবেদ, সামবেদ থেকে ওই সামবেদের সময়তেই সামগানের প্রচলন ছিল। সামগানের পর এই ধ্রুপদ। ধ্রুপদে দেবদেবীদের যখন সাজানো হচ্ছে, তার আরতি হচ্ছে, অভিষেক হচ্ছে, সেই সব কিছু সময়ের আলাদা 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 সময়ে আলাদা আলাদা রাগের উপরেতে আলাদা ধ্রুপদের এই সবগুলো গাওয়ার রীতি ছিল বহু প্রাচীনকাল থেকেই। ওই জন্য দেখা যায় ধ্রুপদের বন্দিশগুলোর মধ্যে বেশিরভাগই শিব বা সরস্বতী, গণেশেরও কিছু রয়েছে, এরকম ভাব রয়েছে। তো এই ধ্রুপদ ধীরে 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 আস্তে আস্তে কমে গেছে। এর 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 প্রচলনটা আমরা খুব একটা শুনতে পাই না এখন আর। এখন কেন না, স্বামীজি বলছেন যে এই যে একটি স্বর থেকে আরেকটি স্বরের এই যাওয়া, যত তাড়াতাড়ি যাওয়া, মানে একটা স্বরে বেশিক্ষণ না থেকে অন্য স্বরে যাওয়া, এই চঞ্চল, এইটিতে যাদের মন বেশি চঞ্চল তারা ওইটি বেশি পছন্দ করবে। ওই জন্য দেখা যায় যারা কম বয়সী বাচ্চারা তারা দ্রুত লয়ের গান বেশি পছন্দ করে। দ্রুত লয়ের গান, খুব তাড়াতাড়ি গান হবে একটা এরকম ভাব, সেইগুলো বেশি পছন্দ করে। যাদের মন শান্ত তারা এই ধ্রুপদ বা এই ধরনের গানগুলো পছন্দ করবে। মানে একটা সুরের উপরেতে বেশিক্ষণ থাকা, তার উপরে বিভিন্ন ধরনের সুরের বিকাশ, একটা স্বরের কিভাবে বিকাশ করা যায়, কিভাবে সুর লাগিয়ে কত সুন্দরভাবে করছে, এই যে এইটার উপরে বেশি তখন তাদের ভালো লাগবে। মন যত শান্ত হবে তত এই ধরনের গানগুলোর প্রতি ভালোবাসা বাড়বে। আর মন যত চঞ্চল হবে তত দ্রুত লয়ের বা দ্রুত এই ধরনের গানের প্রতি বেশি আমাদের আকর্ষণ হবে। দেখা যায় বর্তমান যুগে পরিবেশের উপর নির্ভর করে, তো বর্তমান যুগে আমাদের মন খুব সত্যিই খুব চঞ্চল। কোনো একটা বিষয়ে মন ধরে রাখার মতন ক্ষমতা আমাদের খুব বেশি দেখা যায় না, সকলের পাওয়া যায় না। স্বাভাবিক কারণেই বোধ হয়, বা আরো এর নান্দনিক দিক যেটি, সেটি বোধ হয় অতটা আমরা প্রকাশ করতে পারি না, বোঝা হোক। এই জন্য আমাদের এই ধ্রুপদ থেকে আস্তে আস্তে মন চলে এসেছে এখনকার দিনে রক, র্যাপ, অনেক ধরনের সব গান। স্বামীজি বলছেন যে যত চঞ্চল হবে, যত তাড়াতাড়ি এরকম, আমাদের মন চঞ্চল, তো ওই জন্য আমরা ওই চঞ্চলকে নিতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। মন যত শান্ত হবে তত এইগুলো ভালো লাগবে। ঠিক সেই জন্যই আমাদের এই যে ঈশ্বর লাভের পথেও সাধন হিসেবেও সঙ্গীতের অপরিসীম গুরুত্ব, সেটা আমরা দেখতেই পাই। আমাদের কল্যাণীর পাশেই হালিশহর, যেখানে রামপ্রসাদের জন্ম, রামপ্রসাদকে দেখতে পাই, তিনি গান গেয়েই সাধন করে সিদ্ধ হয়ে গেলেন, শুধু গানের দ্বারাই সিদ্ধ হয়ে গেলেন। কমলাকান্ত, দাশরথী, অনেক সাধক রয়েছে। আমরা দেখি ঠাকুর নিজেও তিনি এইসব গান গাইছেন এবং গান করছেন, অন্যকেও করতে বলছেন। তার মানে হলো যে গানের দ্বারা, শুধু সঙ্গীতের দ্বারা ঈশ্বর লাভও করা যায়। এই সঙ্গীতের দ্বারা আমাদের যে সর্বোচ্চ প্রাপ্তি, মোক্ষ লাভ, সেটিও সম্ভব। কেন? এই যে সঙ্গীতের দ্বারা মন একাগ্র হয়। তাই স্বামীজি বলছেন যে এই সঙ্গীতের দ্বারা মনকে একাগ্র করার সর্বশ্রেষ্ঠ উপায়। তাহলে যে সঙ্গীতের দ্বারা মনকে একাগ্র করা যায় সেটি হলো ঠিক সঙ্গীত।
আর যে সঙ্গীতে মন আরো চঞ্চল হয়ে যায়, তাহলে সেটি তো হয়তোবা তার মধ্যে অন্য দিক আছে যেটি কিছুটা আমাদের ভালো দিকে হয়তো নিয়ে যায়। তো সঙ্গীতের আসল ভাব রয়েছে ওইখানেই, যা কিনা আমাদের মনকে একাগ্র করে দিতে পারে, আমাদের সেই এই পথে যেখানে যাওয়ার কথা গন্তব্যতে পৌঁছে দিতে পারে। তো এই ধ্রুপদের মধ্যে রয়েছে সেই ব্যাকরণ আর সেই একাগ্র হওয়ার উপায়। তাই স্বামীজি পরে বলেছেন যে যদি এমন কোনো ভালো গায়ক যারা কীর্তনের ভাবকে নিয়ে, ধ্রুপদের ব্যাকরণকে নিয়ে একসঙ্গে যদি পরিবেশন করতে পারে, সেটি হবে সর্বশ্রেষ্ঠ গায়ক, সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। অর্থাৎ ধ্রুপদের মধ্যেই থাকবে ভাব, আর তার মধ্যে থাকবে পুরো ব্যাকরণ মেনে গান। স্বামীজি বলেছেন, স্বামীজি নিজেও রচনা করেছেন ঠাকুরের প্রার্থনা সঙ্গীত, প্রার্থনা যে স্তবটি, সেটি ধ্রুপদাঙ্গেই। আমরা প্রত্যেক দিন যেটি সন্ধ্যা আরতির সময় গেয়ে থাকি, খণ্ডন ভববন্দন জগবন্দন বন্দিতমায়, স্বামীজি কিন্তু এটি ওই ধ্রুপদাঙ্গেই রচনা করেছেন। এছাড়াও স্বামীজির লেখা গানগুলোর মধ্যে শিবের উপর একটি গান আছে, হর 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 ভূতনাথ, সেটিও ওই ধ্রুপদাঙ্গের উপর, সুরফাঁক তালের গান। এছাড়াও একটা ঘটনা আমরা শুনেছিলাম, একজন মহারাজের কাছে শুনেছিলাম, নামটি আমি এই মুহূর্তে ভুলে গেছি সেই ব্যক্তির। তিনি একবার আমাদের স্বামীজির সেন্টিনারির সময় গান গাইতে এসেছিল, তাকে নিয়ে আসা হয়েছিল বেলুর মঠে। তো উনি এসে স্টেজে উঠলেন, তখন তার বয়স প্রায় 9 দশকে, 9 মানে প্রায় 90 বা 91 কিছুটা হবে। তো তিনি এসে বসলেন, তাকে হারমোনিয়াম দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো যে আপনি কিছু বলুন বা গান করুন। তো উনি প্রথমে মাইকটি নিয়ে বললেন, এই শরীরটা বয়স এত, নরেন দত্তকে দেখার সৌভাগ্য হয়েছিল, শুধু দেখা নয়, তার কাছে গান শেখারও সৌভাগ্য হয়েছিল। নরেন্দ্রনাথ দত্ত তখন আমাকে কয়েকটি গান দেখিয়ে দিয়েছিলেন, তার মধ্যে একটি গান আমি আজকে একটু গাওয়ার চেষ্টা করব। তো বলে তিনি একটি গান গেয়েছিলেন। গানের কথাটা হলো, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সচ্চিদানন্দ রূপ, এই বলে গানের শুরু। তা ওই গানটি ওই চৌতালের উপরেতেই ধ্রুপদাঙ্গের গান। তো উনি ওই গানটি, তখন তো ওই বয়স, যাই হোক যেহেতু যতটুকু পারলেন উনি গাইলেন। যেহেতু নরেন দত্তের কাছে শেখা গান এবং সেটি তিনি গাইলেন, তাই জন্য তার আলাদা একটা গুরুত্ব। তো উনি গেয়েছিলেন সেই গানটি, আমাদের সঙ্গীত সংঘের মধ্যেও রাখা আছে এখন। তো ওই সেন্টিনারির সময়তেই যে একজন মহারাজ উপস্থিত ছিলেন, তার সঙ্গেও আমার যখন কথা হচ্ছে, তখন তারও বয়স এরকম ভাবি 80 হবে। তো উনি বলছিলেন যে এই গান স্বামীজি ওকে শিখিয়েছিল। তখন স্বামীজি এই কদর করতেন, তখনকার দিন এটা ছিল, এবং স্বামীজি নিজে গেয়েছেনও, এবং অনেক গান হতো। অনেক সময় আমরা দেখবেন রাসলীলাতে অনেক ধামারের গান হয়, যেগুলি এত শ্রুতি মধুর, অথচ সব এই বড় বড় তালের গান, এই চৌতাল, ধামার, এই সুরফাঁক তাল, এইসবের উপরেতে। আর তার ভাবও যেমন আছে, আবার ব্যাকরণকে মেনেই। ধ্রুপদ সম্বন্ধে আমার অত বিরাট জ্ঞান নাই। আজকে আমিও শুনবো ওনাদের কাছে। এই আমরা পেয়েছি আজকে ডক্টর চন্দন রায় ও ডক্টর দোয়েল মজুমদার, তিনি আমাদের এই ধ্রুপদের কোথা থেকে শুরু, কিভাবে ক্রমবিকাশ, কিভাবে ঘরানা বা বাণী এসেছে, সেই সব সম্বন্ধে বলবেন, এবং তিনি আমাদেরকে শেখাবেনও। সবাই আমরা ধ্রুপদকে শুনবো এবং চেষ্টা করব শিখতে এবং এগিয়ে যাব। ঠাকুর মা স্বামীজির প্রতি প্রণাম জানাই, আপনাদের সকলকে আবার নমস্কার জানাই, জানিয়ে আমরা এখন শুনবো তাদের কথা। ধ্রুপদের কর্মশালা। এখন এই গান সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়।
কিন্তু আমরা একটা প্রশিক্ষণ শিবিরে আমাদের তো সময়ের একটা সংকুলান আছে, তাই যতটা সহজ করে এবং ছোট করে এই ধ্রুপদ গান সম্পর্কে একটু আপনাদের ধারণা দেওয়া যায় তার চেষ্টা করব। তারপর আমরা আমাদের যে গান আমাদের যারা আছেন আজকে কর্মশালায় তাদের কাছে আমরা শিক্ষণ হিসাবে দেব। প্রথম কথা হলো, আমরা বৈদিক যুগ পেয়েছি। বৈদিক যুগে আমরা সামগান পেয়েছি। প্রথমে 3টে স্বরে গাওয়া হতো, উদাত্ত অনুদাত্ত স্বরিত, তারপর 5টা স্বর আসে। আর বৈদিক যে স্তোত্র আছে, একটু ধারণার জন্য বলি, আমাদের তো বেদ তো 4টে, তার মধ্যে ঋগ্বেদ, সামবেদ। এই ঋগ্বেদের মধ্যে আছে বৈদিক স্তোত্র। আমরা এটা জানবো যে বৈদিক যুগে কোনো পুজো অর্চনা ইত্যাদি ছিল না। প্রকৃতির যে সমস্ত শক্তি তাদেরই দেবতা মনে করে তাদের উদ্দেশ্যে স্তব স্তুতি হতো। সেটা ছিল ঋগ্বেদে যে স্তোত্রগুলো ছিল সেগুলো ছিল সব পাঠ করা হতো। পাঠের স্বর একরকম ছিল, যখন 3টে স্বর দিয়ে হচ্ছে, উদাত্ত অনুদাত্ত স্বরিত ইত্যাদি, এইভাবে পাঠ হতো। তারপর যখন গান এলো, আমরা সামবেদের মধ্যে সামগান পাই। সামবেদে করা করলো কি, এই যে স্তোত্রগুলোকে রাখা হলো, কিন্তু তার পাঠ্যস্বরটাকে গানের স্বর করে দেওয়া হলো। অর্থাৎ আমি যখন পাঠ্যস্বর করছি, একটা স্বর থেকে একটা নেবে আর একটা জায়গায় একটা খোঁচা মারছে, গানের স্বরে তা একটা প্লেন সুরের মতো এলো। এইটা সামগানের মধ্যে পাই। তারপর 5 স্বরে এসছিল। গেল বৈদিক যুগ। এরপর এলো গান্ধর্ব যুগ। এই গান্ধর্বরাই জানবেন আজকে আমরা এই সময় এসেও যে গান বাজনা করছি, তার সমস্ত কিছুর আবিষ্কার কর্তা হলো তারা। তারা ছিল বিজ্ঞান নির্ভর, তাদের অনেক গুণ ছিল গান্ধর্বদের, এবং তারা যে সঙ্গীতের যে গান্ধর্ব সঙ্গীত তৈরি করেন সেটা পুরোটাই হলো একেবারে সায়েন্সের উপর দাঁড়িয়ে, পুরো পিওর সায়েন্স, এবং যার জন্য তার মধ্যে নিয়ম কানুনও তার মধ্যে অনেক কঠোর। তখন এই গান্ধর্ব যুগ সারা ভারতবর্ষে, তখন গান্ধর্ব সঙ্গীত একই রকম ভাবে ছিল। কেননা গান্ধর্ব বিজ্ঞান তো আর কোনো জায়গা অনুযায়ী পাল্টায় না, তাই উত্তর ভারত দক্ষিণ ভারত বলে এগুলো পরে এসছে। সারা ভারতবর্ষে গান্ধর্ব সঙ্গীত। এবার কি হলো, গান্ধর্ব সঙ্গীত তো খুব কঠিন নিয়ম তার। তো সেই কঠিন নিয়মকে আমরা যখন আমাদের মধ্যে অনেক কঠিন কিছু চাপিয়ে দেওয়া হয়, আমরা তখন একটু তার থেকে হালকা হতে চাই, এটা নিয়ম। তাই এই কঠিন নিয়মের মধ্যে থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছিল, এবং সেই সুযোগটা ঘটল বৌদ্ধ যুগে এসে। বৌদ্ধ যুগে যেখানে তারা কি ছিল, বেদ বিরোধী, ব্রাহ্মণ বিরোধী, সংস্কৃত ভাষার বিরোধী বৌদ্ধরা ছিলেন। এখানে বিরোধী বললে কথাটা মনে হয় যেন মনে পছন্দ করতেন না, তা নয়। সেখানে দেখা গেল যে এই যে আপনার বেদের নাম করে যে সমস্ত শাসন চলছিল শেষের দিকে, বেদের স্তোত্র দিয়ে তার এগেনস্টে বুদ্ধদেব গেলেন। সংস্কৃত ভাষাকে কেন্দ্র করে যেসব শাসন দমন চলছিল তার থেকে বেরিয়ে এলেন, এবং দেশীয় যে আমাদের যে কালচার সেটাকেই প্রাধান্য দিলেন, যে আমাদের দেশীয় সম্পত্তি আছে, তো আমরা কেন এত কঠোরতার মধ্যে, এত কঠিনতার মধ্যে কেন যাব। তো এইখান থেকে
ব্রাহ্মণ্য যুগ যখন, এই যে বললো ব্রাহ্মণ বিরোধী, এই ব্রাহ্মণ্য যুগের তখন এমন রমরমা, তারা করলো কি এই সমস্ত মন্ত্রতন্ত্র করে মানুষকে একটা দমনের যে ব্যাপার, মানুষের বিকাশ ঘটতে দিচ্ছে না, তার থেকে বেরিয়ে আসে। এবার হলো কি, এই গৌতম বুদ্ধের সময়কালে তখন দেখা যাচ্ছে আমরা অনেক রাজা পাই যারা সব বৌদ্ধ ধর্মে নিয়েছিলেন, দীক্ষা নিয়েছিলেন, বৌদ্ধ ধর্ম নিয়েছিলেন। সেই সব রাজারা তখন করলেন কি, ওই যে সমস্ত গান বাজনাগুলো আমাদের ছিল সেইগুলোকে একটু একটু করে নিয়ম একটু টুকটাক জুড়ে জুড়ে তাকে ই করছেন না, একটু জনপ্রিয় করার চেষ্টা করতে লাগলেন। জনপ্রিয় করতে গিয়ে তারপর দেখা গেল যে আবার সেটার মধ্যে আরেকটু নিয়ম টিয়ম করে ওই গানগুলোকে আরেকটু নিয়মাবদ্ধ করা হলো। গান্ধর্ব সঙ্গীতে কিছু নিয়ম টিয়ম তার মধ্যে নেওয়া হলো, সবটা নয়, কিছু নিয়ে কি করা হলো, তাকে বলা হলো প্রকীর্ণ গান। প্রকীর্ণ, সারা ভারতবর্ষের মধ্যে প্রকীর্ণ, প্রকীর্ণ মানে এক প্রকার দেশি গান, সে একটুখানি শাস্ত্রীয় মোড়কে মোড়া। আমরা এখনো যেমন করি না, একটা ক্লাসিক্যাল পার্ট আছে, একটা আছে আমাদের সাধারণ গান বাজনা, সেই রকম। আচ্ছা বেশ, এই প্রকীর্ণ গান যখন দেখা গেল চতুর্দিকে প্রকীর্ণ গান ছড়িয়ে আছে, তখন তাকে আরেকটু নিয়মের মধ্যে ফেলা হলো, তাকে বলা হলো প্রবন্ধ গান। বা প্রবন্ধ গান, প্রবন্ধ বাদ্য, প্রবন্ধ নৃত্য, সব নাম প্রবন্ধ। এই প্রবন্ধকেই বলা হলো অভিজাত দেশী, অভিজাত দেশী সঙ্গীত। যেটা আমাদের এই এখন যে ক্লাসিক্যাল আমরা গাইছি সেটা বিবর্তন হয়েছে, গাইছি কিন্তু এই প্রবন্ধ ভেঙে আস্তে আস্তে ডেভেলপ করে অভিজাত দেশী বা মার্গদেশী। আমরা দেখবেন অনেক জায়গাতে শুনতে পাই মার্গ সঙ্গীত পরিবেশন করছেন, কথাটা কিন্তু ভুল। মার্গ সঙ্গীত গন্ধর্ব সঙ্গীতকে বলা হতো, কেননা সেখানে অনেক রকম মার্গ, মার্গ মানে হচ্ছে আমরা যখন এমন তালের মধ্যে গানটাকে ফিট করে নিয়ে গাইছি, তো তখন ছিল গানের যে কথা, তার যে লাইন কতখানি হবে, তার উপর তালটা স্প্যানটা ছোট বড় হবে, এগুলোকে মার্গ বলতো। আর সেই জন্য গান্ধর্ব সঙ্গীতের একটা নাম ছিল মার্গ সঙ্গীত। পরে যখন গান্ধর্ব দেশী মিলল, তখন আমরা বলতে পারি মার্গ দেশী বা অভিজাত দেশী, কিন্তু মার্গ সঙ্গীত নয়। এগুলো আমাদের কতগুলো ভুল ধারণা আছে বলি, যাই হোক আমি অত ডিটেলসে গেলাম না। এবারে আমরা দেখতে পাচ্ছি এই প্রবন্ধ গান তো আমরা পেলাম। প্রবন্ধ গানের মধ্যে কি ছিল না, প্রবন্ধ গানে ছিল যেগুলো থাকার কথা, পদ মানে গানের কথা, তাল, রাগও ব্যবহৃত হতো। প্রবন্ধ কিন্তু নিবদ্ধ গান ছিল, অর্থাৎ তাল প্রয়োগ হতো। আমাদের দুরকম গান আছে, একটা তাল ছাড়া অনিবদ্ধ বলে, একটা নিবদ্ধ তাল শুদ্ধ। তা প্রবন্ধ ছিল তালে গাওয়া হবে। আচ্ছা, এর মধ্যে একটা ছন্দের ব্যাপার ছিল। যদি ছন্দের একটা ছন্দশাস্ত্র অনুযায়ী প্রবন্ধ গাওয়া হয় তাকে বলা হতো নির্যুক্ত, আর ছন্দ ছাড়া গাওয়া হলে তাকে অনির্যুক্ত। মিটে গেল। এইবার হলো প্রবন্ধে রাগ রাগিনী ব্যবহার হতো। এই যে বলা হচ্ছে রাগ রাগিনী ব্যবহার হচ্ছে, তাই জন্য রাগ রাগিনী যখনই আমরা গাইতে যাব তার আগে আমাদের কি করতে হয়, একটু আলাপ করতে হয়। অর্থাৎ আমরা যখন ধ্রুপদ গাইবো বা খেয়ালে যখন, যেটা আমরা আলাপ বলি না, বিস্তার বলি, অর্থাৎ সেই রাগটা সম্পর্কে আলাপ মানে কি, পরিচয় করতে হবে। তো আমার বাড়িতে আপনি এসেছেন বা আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, সেটা প্রথমে কি হবে, আলাপ হবে, পরিচয় হবে, তারপর তো আপনার সঙ্গে আমার সখ্যতা হবে, কি কি হবে সেটা পরের কথা। তা গানের মধ্যে যে গানের যে ওরিয়েন্টেশন বা যা অলঙ্কার হ্যান ত্যান তাল, তার আগে কি করতে হবে, আলাপ করতে হবে। অর্থাৎ রাগের যে চেহারাটা সেইটা সম্পর্কে আমাদের জানতে হবে। তখন এই প্রবন্ধ গান যেহেতু রাগ ছিল তাতে, তাই জন্য তাতে আলাপ ছিল। এই প্রবন্ধের আলাপটাকে বলা হতো, তাকে আলাপ বলা হতো না, নাম ছিল আলোক্তি। আলোক্তি। আচ্ছা বেশ, এই প্রাচীন গান্ধর্বীয় আলাপ এবং প্রবন্ধের আলোক্তির মধ্যে, এবার ধরো গান্ধর্ব সঙ্গীত ছিল, তার আগে তো আলাপ ছিল, আবার প্রবন্ধেরও আলাপ আছে, আলোক্তি। এটা তার মধ্যে কি ছিল, এর মধ্যে একটা পার্থক্য কি ছিল না, আলাপ যেটা গান্ধর্ব রাগের যেটা আলাপ করা হতো, রাগের তিরোভাব দেখানো হতো না, অর্থাৎ আবির্ভাবটাই দেখানো হতো, অর্থাৎ রাগটাকেই দেখানো হতো। আর প্রবন্ধের যে আলোক্তি, তার মধ্যে কি করছে, আবির্ভাব হচ্ছে আর তিরোভাব। তিরোভাব মানে সাময়িকভাবে যেন আমরা রাগটা থেকে কোথায় একটু
আড়ালে চলে যাচ্ছে, কি তিরোভাব বলে, আবার রাগের আবির্ভাবে চলে এলো। এটা গানের একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য, যেটা আমরা এখনো রাগের মধ্যে গাই। আর গান্ধর্বে কি আলাপে ছিল? শুধু আবির্ভাব, অর্থাৎ আমি ধরুন সাপোজ আমি গান্ধর্ব একটা রাগ গাইছি, ওই রাগটারই যা ক্যারেক্টার সেইটাই আমি গাইছি আলাপ, আবির্ভাবই হলো রাগের, তিরোভাব আর দেখা দাও না। তাহলে এইটুকু চলে গেল। আমি বিশদে যাচ্ছি না, জাস্ট ছুঁয়ে যাচ্ছি, যেটুকু না জানলে আমরা ধ্রুপদের ব্যাপারটা আসতে পারছি না। বেশ, তাই জন্য প্রবন্ধের আলোকটিতে রাগের পরিচয় বিস্তার প্রদর্শন করা হতো আবির্ভাব তিরোভাবের সাহায্যে। আর রাগের একটা সাসপেন্স থাকতো। এই যে আলোকটি করা হচ্ছে না, সাসপেন্স মানে কি? ধরুন আমি একটা রাগ গাইছি, রাগের একটা আলোকটি করছি, করতে করতে আমি যেন রাগটা একটু অন্তরালে চলে গেলাম, একটা অন্য স্বর দিয়ে একটু যেন আবছা আলবে, তাহলে মানে কি হচ্ছে? সাসপেন্স থাকে যে আবার কখনো এই রাগটা ফিরে আসবে। যেটা আমরা ঠুংরিতে করে থাকি, ঠুংরি দেখবেন ছোট ছোট রাগ দিয়ে একটা রাগের ঠুংরি করতে গেলে দেখবেন অন্য রাগের মিশ্রণ আসে, ওইটাই হলো ওটা সাসপেন্স। যাই হোক, প্রবন্ধের কাব্যাংশে মাতু এবং এই মাতু বা পদ্মের গেয় রূপটাকে ধাতু বলা হতো। মাতু মানে হচ্ছে যে লিরিক্সটা আছে সেটাকে মাতু বলা হয়, আর যেটাকে আমরা স্থায়ী অন্তরা হিসাবে যেরকম গাই আর কি, সেটাকে বলা হতো ধাতু বা তুক বলা হতো। বেশ, এই ধাতু বা তুকের ধারণা গান্ধর্ব গীত থেকেই পাওয়া গিয়েছিল, ওরাও এরকম ধাতু বা তুকের ধারণা দিয়েছিল। প্রবন্ধ গানে আমরা প্রথমে কি পাচ্ছি দেখুন, উদ্গ্রাহ, মেলাপক, ধ্রুব ও আভোগ, চারটে স্ট্যান্ডা। এখনকার সঙ্গে মিলবে না। উদ্গ্রাহ, মেলাপক, ধ্রুব ও আভোগ। আচ্ছা বেশ, প্রবন্ধের মধ্যে তিন রকম প্রবন্ধ ছিল। একটা ছিল সুড়ো প্রবন্ধ, দন্তের শয়ে দীর্ঘ ডয় শূন্য র, সুড়ো প্রবন্ধ। আর একটা ছিল আলি, আর একটা ছিল বিপ্রকীর্ণ। প্রত্যেকটারই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য ছিল, সবই ওই গন্ধর্বদের নিয়ম কানুন নিয়ে। এই সুড়ো প্রবন্ধের মধ্যে দুটো ভাগ ছিল, একটা ছিল শুদ্ধ সুড়ো, একটা ছিল শালগ সুড়ো। এই শুদ্ধ সুড়োটা বেশি দিন চলেনি, কেননা সে ওই গান্ধর্ব নিয়ম কিছু গ্রহণ করতে গিয়ে প্রায় পুরোটাই গ্রহণ করে ফেলেছিল, ফলে সেই একই হলো, কঠিন। শালগ সুড়োটা হলো কি, তার মধ্যে তুমি কিছু রূপকত্ব অর্থাৎ নিজের কিছু অ্যাপ্লাই করতে পারবে, তাই শালগ সুর প্রবন্ধটা রয়ে গেল। আমাদের এখন যা কিছু এই দুপা কেয়াল তমুক তমুক যা পাচ্ছি, সব ওই প্রবন্ধ ভেঙে ভেঙে তার ডেভেলপ করে করে এসছে। এবার শালগ সুরে যখন গেলাম তখন দেখা গেল এই যে ধ্রুব, এই যে আমরা পেয়েছি ধ্রুব আভোগ, দেখুন উদ্গ্রাহ, মেলাপক, ধ্রুব আভোগ। এই ধ্রুব আর আভোগের মাঝখানে একটা কাটা পেল, সেখানে কি হলো? অন্তর। পরবর্তীকালে অর্থাৎ মুঘল যুগে এসে ওটা অন্তরা হয়ে গেল। তুকটার নাম আমরা বলি না, স্থায়ী অন্তরা, অন্তরা হলো। আর আভোগ কি হলো? আভোগটাও যেটা দুটো ভাগে হয়ে একটা হয়ে গেল সঞ্চারী, আর একটা লাস্টের পার্টটা রয়ে গেল আভোগ। আমরা ধ্রুপদের মধ্যে কিন্তু চারটে তুক পাই, আবার দুই তুকেরও ধ্রুপদ আছে, নেই যে তা নয়। খেয়ালেতে আমরা মোটামুটি দুটো তুকি পাই, একটা স্থায়ী পাই, একটা অন্তরা পাই, কি ধ্রুপদে পাবো। আচ্ছা বেশ, এবার এই শালগ সুর যেটা ছিল তার 7টা প্রবন্ধ ছিল, ধ্রুব, মণ্ঠ, প্রতিমণ্ঠ, নিঃস্বারূপ, অর্ধতাল, রাস ও একতলী, 7খানা শালগ সুর প্রবন্ধ ছিল। তার মধ্যে যে ধ্রুব বলে যে প্রবন্ধটা ছিল, ধ্রুব প্রবন্ধ, তার সঙ্গে বাকি যে 6টা প্রবন্ধ বাকি, সেইগুলো কতগুলো মিক্সিং করে করে একটা নিয়ম তৈরি করা হয়। তার থেকে তৈরি হয় ধ্রুবপদ বা ধূরপদ বা ধ্রুপদ। এই যে এতক্ষণ যদি ধ্রুপদ বলতে গিয়ে আমাকে এইটুকু যদি না বলি, তাহলে কিন্তু হঠাৎ কোত্থেকে প্রবন্ধ হইলো আর কোত্থেকে শালগ সুর হইলো এটা বুঝতে পারবো। আচ্ছা এইটা তো গেল। তো ধ্রুপদে একটা আঙ্গিক ছিল, কিন্তু এটাকে এস্টাবলিশ করেন আমরা দেখতে পাই 16th সেঞ্চুরির ফার্স্ট, মানে 15 শেষে বাতে গোয়ালিয়রের রাজা মানসিংহ তোমর
তিনি দেখলেন যে এই গানটা একটা বেশ, তার মধ্যে একটা জনপ্রিয়তা আছে, কিন্তু তার একটা নিয়ম করতে হবে। তখন তিনি করলেন কি, সারা ভারতবর্ষ থেকে সব সঙ্গীত গুণীদের আমন্ত্রণ জানালেন গোয়ালিয়র, যেমন কয় না একটা আলোচনা সভা বা কিছু, সেইখান থেকে ধ্রুপদ গাওয়ার একটা ফর্ম তৈরি হলো। পরে সেটা আরো ডেভেলপ করেছে, কিন্তু এই মানসিংহ তোমর হলেন তিনি, যিনি এই ধ্রুপদের যে ধ্রুপদ বলে যে গানটির যে প্রচলন পদ্ধতি, প্রসার, তার ভূমিকা সব থেকে আগে। এবং ওই যে বললাম, সর্ববাদী সম্মত সিদ্ধান্ত নেওয়া ছিল, প্রত্যেকের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বলো কি করা হবে। কেউ একা কোনো সিদ্ধান্ত না নেন, সকলে নিয়ে এই নিয়মটা তৈরি করা হলো। এবং আমরা দেখতে পাই যারা এই ধ্রুপদ গানকে উন্নত করেছিলেন, নায়ক গোপাল বা গোপাললাল, নায়ক বক্সু, পরবর্তীকালে মিয়া তানসেন, এই তো নাম আমরা সকলেই শুনেছি। এইবারে হলো এই যে ধ্রুপদের, আমরা বলতে গেছি কি খান্ডার বান, অমুক বান, এতে বলতে এসছি তো, মানে খান্ডার বানের গান কি, গোয়ালিয়ার বান কি, হানতানিগুলো। তার জন্য আবার আমাদের একটা জিনিস জানতে হবে, আবার একটুখানি টুক করে ওই গান্ধর্ব সঙ্গীতে চলে যাই। গান্ধর্ব সঙ্গীতে দুটো ধারা ছিল, একটা ছিল ভরত সম্প্রদায়, একটা ছিল নারদ সম্প্রদায়। ভরত সম্প্রদায়ের কাজ ছিল নাটক নিয়ে কাজ কারবার করা, নাট্য, ভরতের নাট্যশাস্ত্র বলি না, সব নাটকের ব্যাপার। তো ভরত ওই নাট্যশাস্ত্রের মধ্যে যে সমস্ত গান ব্যবহার করেছিলেন সেগুলোকে বলা হতো ধ্রুবাগীতি বলা হতো, গান্ধর্ব গানই সেগুলো। নাটকের প্রয়োজনে যেটুকু সঙ্গীত লাগবে সেইটুকু নিয়েই ভরত তার নাট্যশাস্ত্রে 28 থেকে 33তম অধ্যায়ের মধ্যে আলোচনা করেছেন। আর বাকিটা সবটাই নাটক নিয়ে। 36টা অধ্যায় আছে নাট্যশাস্ত্রে, তার মধ্যে 28 থেকে 33 হলো এই সঙ্গীত নিয়ে আলোচনা করেছেন। তাতেই ভরত অনেক কিছুই বলেছেন, কিন্তু ডিটেলসে সবটা বলেননি, দরকার নেই তো, নাটকের গান বাজনা। আর ভরত যে গান ভরতের সময় ছিল তাকে বলা হতো জাতি গান, কাটা কাটা গান। এই যে দেখবেন আমাদের স্বামীজি যে আরত্রিক রচনা করেছেন ধ্রুপদাঙ্গের, তো কিন্তু এর স্টাইলটা দেখবেন, দেখবেন গোটা গোটা কথা, কোনো মীর গম কিচ্ছু নেই। তাহলে ওই যে একটা ছন্দ প্রধান, অর্থাৎ জাতি গান ছিল ছন্দের কারসাজি, সুরের খুব একটা কিছু ছিল না। আর পাশাপাশি ছিল একটা নারদ সম্প্রদায়। এই নারদ আর ভরত নিয়ে না আমাদের খুব গোলমাল হয়। আমরা ভাই ভরত বোধহয় একজন, নারদ বোধহয় একজনই ওই ঢেঁকিতে করে যায়, না, এটা একটা সম্প্রদায়। যারা নাটক নিয়ে কালচার করত তাদের সব ভরত উপাধি গ্রহণ করত, আর যারা গান বাজনা নিয়ে রাগ নিয়ে কালচার করতো তারা সব নারদ। অনেক নারদ আছে, দেবর্ষী নারদ, শিক্ষাকার নারদ, মকরন্দকার নারদ, এরকম অনেক নারদ আছে। ভরতেরা আছে, আদি ভরত, ব্রহ্মা ভরত, সদাশিব ভরত, দ্রুহীন ভরত। এই যে আমাদের নাট্যশাস্ত্রটা, এটা অনেকেই করে, তার মধ্যে দ্রুহীন ভরত বেশিটা রচনা করেছে। তাহলে এগুলো উপাধি। এবার নাট্য, এই গ্রাম যেটা আমাদের নারদ সম্প্রদায়, তারা কি তৈরি করেছিলেন? ওরা যেমন জাতি গান করেছিলেন, এরা বললেন রাগ গীত বা গ্রাম গীত। এই গ্রাম গীত গাইবার 5 রকমের স্টাইল ছিল, এগুলোকে বলা হতো গীতি। আমরা এখন গীতি বলতে কি বোঝাই? গানকে বোঝাই। আর পুরোনো দিনে প্রাচীনকালে গীতি বলতে বোঝাতো গান গাইবার স্টাইলকে। তাহলে কি ছিল? শুদ্ধা, ভিন্না, গৌড়ী, বেসরা বা বেগস্বরা এবং সাধারণ, 5 রকম স্টাইল ছিল গীতি। শুদ্ধা গীতি কি ছিল? সেগুলো ছিল, একটা ছিল আপনার একটু মীর প্রধান, আর এক রকম ছিল কাটা কাটা। বুঝা গেল? এবারে আমরা কি করছি, শুদ্ধা গীতি থেকে যেটা ওই মীর প্রধান, সেখান থেকে গোয়ালিয়ার বা গৌরহার বান, বান মানে ওই গাইবার স্টাইল। এই যে আমরা খান্ডার বান বলবো না, গানবার মানে গানের মধ্যে যে স্টাইলটা, সেটা
তাহলে এসেছে কোথা থেকে? সেই শুদ্ধা গীতি, সেখান থেকে ভেঙে যেটা একটু মিট দেয়া সেটাকে গোয়ালিয়ারে বান বলছে, আর যেটা একটু কাটা কাটা তাকে বলছে ডাগুর বান। ঠিক আছে, কথাটা ডাগুর বান। বেশ, তারপরে কি হলো? ভিন্না গীতি। ভিন্না গীতি ছিল কি? খুব একটু মধুর, বেশ শুনতে ভালো লাগতো, আর ছোট ছোট গমক ছিল ভিন্না গীতিতে, সূক্ষ্ম সূক্ষ্ম গমক ছিল, খুব ভারী গমক না, গমক ছিল, আর খুব মধুর, খুব মোলায়েম। তো এই যে ভিন্না গীতি, সেখান থেকে কি এলো? আমরা কি পেলাম না, ওই রাজস্থান সীমান্তের ওইখান থেকে একটা স্টাইল এলো, সেখানে বলছে খান্ডার বান, খান্ডার বলে একটা জায়গা আছে, সেখান থেকে ওই স্টাইলটা এলো ধ্রুপদ গাইবার, অর্থাৎ একটু মধুর, মোলায়েম এবং সূক্ষ্ম গমকযুক্ত। বুঝে গেল? এরপরে এলো একটা গৌড়ী গীতি বলেছিল, গৌড়ী ডয় শূন্য রয় দীর্ঘই, এটা ছিল 3 সপ্তকে ভারী গমক। এটার থেকে কিন্তু কোনো বান তৈরি হয়নি, একটা গড়ার বান বলে একটা তৈরি হয়েছিল, লুপ্ত হয়ে গিয়েছিল। তারপরে ছিল বেসরা গীতি। বেসরা কথাটা এসছে বেগস্বরা, খুব চঞ্চল, খুব তাড়াতাড়ি স্পিডি গান, বেগস্বরা, ওই সেই গান গীতি ভেঙে এসছে। ওই বেগস্বরা, বেসরা গীতি হলো চঞ্চল স্বর প্রয়োগ, দ্রুতগতি সম্পন্ন, মধুর স্বরালঙ্কার। তার থেকে আমরা কি পেলাম? পাঞ্জাব অঞ্চলের যে ওখানকার যেটা পেলাম, নৌহার বান। নৌহার বান, ওই গানের মধ্যে দেখবেন অনেকটা চঞ্চলতা আছে। এমনিতেই আপনি দেখবেন যে আমরা যদি ওই পাঞ্জাব বা ওই ধরুন পাকিস্তান ওই অঞ্চল দিকে যাই, সেখানকার যারা খেয়াল টেয়াল গান করেন দেখবেন, বাড়ে গুলাম আলী খাঁ, অমুক তমুক, সালামান জাকাত ইত্যাদি, এদের গান দেখবেন খুব স্পিডি হয়, ওই বেসরা গীতি। এবং এই গীতিগুলো কি করে হয়েছিল জানেন? এমনি এমনি কেউ তৈরি করেনি, এগুলো হয়েছিল যে স্থানে আমরা বাস করি তার আবহাওয়া, তার ক্লাইমেট, তার ভূপ্রকৃতি, তার উপর নির্ভর করে। যেমন একটা ছোট্ট কথা বলি, সেটা হলো দেখবেন যারা একটু মানে আপার এরিয়ায় থাকে তাদের স্কেল দেখবেন সবসময় আপার হয়, উঁচুতে ধরে স্কেলটা। পাঞ্জাব দেখবেন মোহাম্মদ রফি দেখতেন পুরো ডি শার্পে গান ধরছে। আপনি আমাদের বাংলার চলে যান না, ভাওয়াইয়া গান চলে যান, মধ্যমটা সা করে গাইছে। কেন বলুন তো? ভূপ্রকৃতি তো উঁচু, এখানে একটা টিলা, ওখানে একটা টিলা, তা সেখান থেকে আপনার গলার স্বরটা আপনি আস্তে করে কাউকে ডাকতে পারবেন না। আপনার গলাটা জন্ম থেকেই ওই জোরে বলা, তার থেকে স্কেলটাও তৈরি হয়েছে ওইভাবে। আমাদের প্রাচীন যে রাগরাগিনীগুলো ছিল সেগুলো আঞ্চলিক ভিত্তিতে তৈরি হতো, অর্থাৎ যে অঞ্চলে যেটা আমাদের সমতল ভূমি, আমরা হাতের কাছে সব পাই, তাই আমাদের রাগগুলো অনেক সফট, অনেকগুলো মানে খুব মানে কি বলবো, বোল্ড যে রাগগুলো, খুব উঁচু যে রাগগুলো, সেগুলো আমাদের এই বাংলা, উড়িষ্যা এইসব জায়গায় কম প্রয়োগ হতো, কম। আমাদের এখানকার যে রাগগুলো ছিল সেখানে বঙ্গাল, কর্ণাটি, হান্তান ইত্যাদি, মানে কর্ণাট বলে দক্ষিণে, এগুলো কোনো দেশজ কতগুলো সুরের থেকে এই রাগগুলোকে তৈরি করা হয়েছে। মিটে গেল, আমি ওদিকে আর ডিটেলস দিলাম না। তাহলে ওখান থেকে আমরা নওহার বান পেলাম। আর সাধারণী গীতি বলে একটা ছিল, ওই যে পঞ্চগীতি, সেটা ছিল সব মিলিয়ে মিশিয়ে একটা মিশ্র, তো সেখান থেকে একটা মিশ্র বান তৈরি হয়েছিল। কিন্তু সেইটা এই যে অভিজাত, এই যে ধ্রুপদ বা অভিজাত গানের মধ্যে পর্যায়ভুক্ত ছিল না। কেন বলুন তো? কেন আমরা যখন এই ধ্রুপদ বা খেয়াল যখন গাই, বা ধরুন সেখানে একটা পিওর রাগের ওপরে আমাদের থাকে, আমরা কিন্তু একটা জায়গা থেকে আরেকটা চটপট করে সরে যাই না। মিশ্র বান হলে কি হবে? সব বানগুলো, সব গীতিগুলো তো মিশে যাবে, তাহলে সেটা কি ক্লাসিকের একটা স্ট্যান্ডার্ড পয়েন্টে আনা যায় না? তাই মিশ্র বানও রইল না, আর গওড়ার বানও রইল না। এই অবধি চলে এলাম। এইবারে আমি একটু ছোট করে বলি, আমাদের খান্ডার বানের তো বললাম যে আমাদের গানের এইটা, এবার একটুখানি আমাদের যেটা না বললে না, আমাদের ইতিহাসটা তো বলতে হবে, এই ব্যাপারটা কি হয়েছিল। সেটা হলো যে আমরা এমন একজনকে পাই, তার নাম গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায়। তিনি নাসিরাম খাঁ বলে দিল্লির একজন সঙ্গীত গুণীর কাছে সঙ্গীত শিক্ষা করেছিলেন, এবং এই খান্ডারবানের সঙ্গীত শিক্ষা করে তিনি পরবর্তীকালে কলকাতায় এর প্রসার ঘটান। মানে কলকাতা, তার শিষ্যরা কলকাতাতে হয়,
প্রথম কথা, একজন ছিলেন তার প্রধান শিষ্য যদু ভট্ট, যিনি বিষ্ণুপুরে চলে গেলেন। আর একজন কলকাতাতে রয়ে গেলেন, তিনি হলেন হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, পাথুরিয়া ঘাটায় তার বাড়ি, আমি গেছি তার বাড়িতে। সেইখানে ধ্রুপদ চর্চা হতে লাগলো। এখন এই হরপ্রসাদ বাবুর দুজন পুত্র, তার দুর্গাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, এরা যেমন তার পিতার কাছ থেকে সঙ্গীত শিক্ষা করেছেন, তার অন্যতম শিষ্য ছিলেন কৃষ্ণধন ভট্টাচার্য, আচার্য কৃষ্ণধন ভট্টাচার্য। এবার যে কথাটা আমার বলতেই হবে সেটা হলো এই যে কৃষ্ণধন ভট্টাচার্য, তিনি করলেন কি, এই ধ্রুপদের মধ্যে কতগুলো এমন আঙ্গিক প্রয়োগ করলেন। একটা কথা আপনাদের এই প্রসঙ্গেই বলে দিই, যেটা হলো ধ্রুপদ আর আলাপ আছে, তো এই ঘরানা কিন্তু দুটো ভাগ আছে, একটাকে বলে ধ্রুপদের ঘর, একটাকে বলে আলাপের ঘর। আমাদের এই যে খান্ডারবানে আমরা যেটা প্রেজেন্ট করতে এসেছি, এটা ধ্রুপদের ঘর, অর্থাৎ ধ্রুবপদ, অর্থাৎ গানটাকে আমরা মেন করে দেখি, আলাপটা আমাদের ছোট। আর আলাপের ঘর যাদের আছে, যেদের ডাগর যারা আছেন, ডাগর বানের দ্বারা করেন, তাদের আলাপটা বিরাট বড় করে গাওয়া হয়, পথটা ছোট করে গাওয়া হয়। তো এইখানে এই ধ্রুপদের মধ্যে কৃষ্ণধন বাবু তিনি করলেন কি, তার অনেক রচনা তিনি করলেন। এই রচনার মধ্যে তাদের যে বাড়ি, আমরা গিরিশ পার্কে তাদের যে কৃষ্ণধন বাবু যে বাড়ি, ওখানে গোপাল আছেন, গোপাল, এই গোপালের খুব পুরনো মূর্তি গোপাল আছেন, ওদের অধিষ্ঠিত দেবতা। এবং ওই বাড়িতে নানা রকম উৎসব, রথ ইত্যাদিতে কেন্দ্র করে বহু গান তিনি যেমন রচনা করেছিলেন। তারপর তার সুযোগ্য পুত্র উদয়ভূষণ ভট্টাচার্য, যার এত গান আমরা নিয়ে আজকে শিখছি, আলোচনা করছি, তিনি তাকে প্রসার ঘটান এবং উদয়বাবুও একটা ব্যাপক তার মধ্যে নতুনত্ব আনেন। এটাকেই বলে ক্রিয়েটিভিটি। আমরা দেখবেন প্রত্যেক ঘরানার কতগুলো পারম্পর্য থাকে, তো তার উপরেও আমরা কিন্তু কতগুলো আমাদের ক্রিয়েটিভিটি থাকে, নইলে সব গান একই হয়ে যেত, তাই না? তো এগুলো নতুনত্ব তারা করে, এটাকে একটা উন্নত জায়গায় পৌঁছে দেন। অর্থাৎ খান্ডারবানের যে অরিজিনাল যে জিনিসটা ছিল, ওই গমকদারি আর কিছুয়ে, সেটাকে বজায় রেখে তার উপর তারা গানের মধ্যে যে মাধুর্যটা, সেটা তারা তৈরি করেন। এবং এই উদয়বাবু, তার সঙ্গে তার আর এক ভাই ছিলেন হৃদয়বাবু ভূষণ ভট্টাচার্য, এবং এই কৃষ্ণধন ভট্টাচার্যের যে পুরো পরিবার, সেখানে আরো যারা ছিলেন, তারা সকলেই আর কি ধ্রুপদ সঙ্গীতের মধ্যে, তারা সেই ছোটবেলা থেকেই তারা ওই আবহে তৈরি হয়েছেন। উদয়ভূষণ ভট্টাচার্যের থেকে তার ভ্রাতা শৈলেন ভট্টাচার্য, তিনি যেমন ধ্রুপদের জায়গাটা ধরেছিলেন। আর ইতু ব্যানার্জি, যিনি সৌভাগ্যক্রমে আমার গুরুমা, তার কাছ থেকে আমি ধ্রুপদ শিক্ষা করেছি। এই ইতু ব্যানার্জি, তিনি কিন্তু এই উদয়বাবুর যে শেষ দিক, মানে পুরো জিনিসটা যদি কারোর মধ্যে থেকে থাকে, সেইটা কিন্তু সম্পূর্ণরূপে ছিল, বলতে দ্বিধা নেই, ইতুদির মধ্যে ছিল। তিনি রবীন্দ্রভারতীর অধ্যাপিকাও ছিলেন, বেশ কিছু বছর তিনি অধ্যাপনা করেন। এখন তিনি বর্তমানে অসুস্থ, তিনি এখানে থাকেন না, দিল্লিতে থাকেন। কিন্তু তার কাছ থেকে এমন এমন জিনিস আমরা পেয়েছি, যেগুলো কিন্তু আমরা স্বাভাবিকভাবে অত শুনিনি, যেটা তিনি তার নদার কাছ থেকে তিনি সেটা আহরণ করেছিলেন। আরো বাকিরা সকলেই করেছেন, নিশ্চয়ই তারা সকলেই সবকিছু জানেন। কিন্তু এই যে শিক্ষামূলক ব্যাপারটা, অর্থাৎ কিভাবে তার কি এসেছে, সেই জিনিসটা কিন্তু এই খান্ডারবানের, যেটা কলকাতায় যে তার প্রসার, তার যে চলতি যে জায়গাটা, সেটা এখনো পর্যন্ত এইখানেই দাঁড়িয়ে আছে। আমরা চেষ্টা করছি, আমাদেরও বয়স হয়ে গেছে, আমরাও চেষ্টা করছি ভবিষ্যতে যদি
ধ্রুপদের এই যে কর্মশালাগুলো করা হয়, ধ্রুপদ বলুন বা যে কোনো, তার মধ্যে থেকে কি জানান দেওয়া হয় যে এর ভেতরে কি আছে জানাবার জন্য। আমরা যাই হোক, আমার বক্তব্যের এই অংশটা এখানে শেষ হলো।